অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয় তাহলে বাকি সন্দেহভাজন কারা? সোমবার এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডের পর বারবার প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি সঞ্জয় রায় একা ঘটিয়েছে নাকি আরও কেউ জড়িত? এই প্রেক্ষাপটে সোমবার এই তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে সোমবার থেকে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে শুনানি। তার প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ল সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন করেন, তদন্ত করতে গিয়ে মনে হয়েছে যে এটা গণধর্ষণ? যদি তাই হয় তাহলে বাকি সন্দেহভাজন কারা? যে সাজা পেয়েছে সেই কি একমাত্র অভিযুক্ত ছিল নাকি আর কেউ জড়িত? কোন কোন ধারায় সাজাপ্রাপ্তর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে? কলকাতা হাইকোর্টের বিচারপতি যেদিন এই মন্তব্য করলেন সেদিনই আবার আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছেন নিহত চিকিৎসকের মা। সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। 8ই অগস্টের ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল, এই নৃশংস ঘটনা কি সঞ্জয়ের একার পক্ষে ঘটানো সম্ভব? এমনকি শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পরেও বারবার সেই প্রশ্ন তুলেছিলেন অভয়ার মা বাবা। না, এটা বিশ্বাস করি না বলেই তো আমাদের লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয়, জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা মনে করছি এখনো আরো অনেক দোষী বার হবে এবং তদন্ত হবে, বিচার প্রক্রিয়া হবে এবং আরো দোষী ধরা পড়বে। তদন্তও শেষ হয়ে যাবে না, চলবে। কারো হতাশ হওয়ার কিছু নেই, সবাই যারা আসল দোষী তারা ধরা পড়বে। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের সোমবারের পর্যবেক্ষণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। আরজিকর মামলার অভিযুক্ত, তার শাস্তি, এর পরেও অনেকগুলো প্রশ্ন মানুষের মনে রয়ে গেছে আনঅ্যান্সার্ড। সেই প্রশ্নগুলো যতক্ষণ না পর্যন্ত তার উত্তর পাওয়া যাবে, আরজিকরের বিচার সম্পন্ন হয়েছে বলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ সেটা মনে করবেন না। এই আরজিকরের ঘটনাতে যারা সিবিআই চেয়েছিল তারাই আজকে সিবিআইকে নিয়ে সবথেকে অসন্তুষ্ট। সিবিআই দিয়েছিল যে হাইকোর্ট, তারাই আজকে সিবিআইকে প্রশ্ন করছে। সুতরাং আমার মনে হয় সামনের দিনে আরও এরকম অনেক কিছু আমরা দেখতে বা শুনতে পাবো। আইনের পথে চলবে। এদিন কলকাতা হাইকোর্টে সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল শুনানিতে তিনি বলেন, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কি পরবর্তী পর্যায়ে তদন্ত করা যায়? বিশেষ আদালত কি অনুমতি দিতে পারে? হাইকোর্টে কেন? পরিবার বিশেষ আদালতে কেন আবেদন জানাচ্ছে না? রাজ্য সরকারের আইনজীবী এও জানান, আদালত পরবর্তী তদন্তের নির্দেশ দিলে এবং আইন যদি অনুমতি দেয় তাহলে রাজ্যের কোনো আপত্তি নেই। একই সঙ্গে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, 1 বছর ধরে তদন্ত হচ্ছে, সিবিআই কি করছে? গোটা দেশ জানতে চায়। রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি, সেই চরিত্রটা এখানেও তুলে ধরে। আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়েও রাজনৈতিক চাপানুতোর চলছেই। সিবিআই তো চেয়েছিল, যারা আজকে বলছে সিবিআইকে গালাগালি দিচ্ছে যে সিবিআই তদন্ত ঠিক হয়নি, যারা বলছে তারাই তো সিবিআই করে বলেছিল খুব বেশি দিন আগে নয়। এবং 3 দিনের মাথায়, ঘটনার 3 দিনের মাথায় সিআইডির হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেয়। কারা তুলে দেয়? হাইকোর্ট। আবেদন কারা করেছিল? যারা আজকে বলছেন সিবিআই খুশি নই। হাইকোর্ট নতুন করে এই কেসের যে বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন, আমরা আশা রাখি, আমি ব্যক্তিগতভাবে আশা রাখি যে আরজিকরের নির্যাতিতার পরিবার সহ পশ্চিমবঙ্গের মানুষ যারা এই অভিযোগে অভিযুক্ত শুধু নয়, অভিযুক্তকে আড়াল করবার যারা চেষ্টা করেছেন, বিশেষ করে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, তারা যেন উভয় শাস্তি পায় সেটা হাইকোর্ট সুনিশ্চিত করুক। সুবিচার পাবেন বলে আশা করছেন? 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, 2 মাস ধরে বিচারপতি সব শুনেছেন। বিচারপতি যেটা ভালো মনে করবেন নিশ্চয়ই সেই রায় দেবেন, আমাদের আশা।
তবে আমাদের যে মেইন সত্য এখনও উদ্ঘাটিত হয়নি, মানে একজনের পক্ষে এই কাজ ঘটানো অসম্ভব ব্যাপার আমাদের মনে হয়। এবং সিএফএসএলের রিপোর্টেই তো সেটা উল্লেখ করা হয়েছে, কিন্তু একটা মেডিকেল বোর্ড আবার সেখানে উল্টো সুর দিয়েছে। MBMI বলে একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছিল, সেখানে ডাক্তার আদর্শ কুমার বলেছেন যে একজনের পক্ষে ঘটনা ঘটানো সম্ভব। আমরা যে লয়ার প্রথম মানে ইনক্লুড করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তো ওনার প্রচেষ্টায় মামলাটা হাইকোর্টে গিয়ে, আমরা হাইকোর্টে কিন্তু প্রথম দিকে সিবিআই চাইনি। অনেকে আমাদের বলছেন সিবিআইকে চেয়ে সিবিআইকে ডেকে নিয়ে এসে এখন সিবিআইয়ের উপর আমরা ভরসা রাখতে পারছি না। আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ইম্পেরিয়াল অফিসার আন্ডার সুপারভিশন অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট। সেখানে হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সিবিআই আপনারা সিবিআইয়ের উপর ভরসা রেখেছিলেন, আমার মনে আছে সেপ্টেম্বর মাসে এই স্টুডিওতে যখন এলেন আপনারা একদম বলেছেন যে সিবিআইয়ের উপর আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল, আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। কলকাতা পুলিশ প্রথম দিকে যা করেছে, প্রথম দিন আমাদের যা করেছে, মানে আমার মেয়ের মৃত্যুতে যা আমরা দুঃখ না পেয়েছি, পুলিশের যে ওই যে কর্মকাণ্ড আমাদের সেটা আরও বেশি দুঃখিত করেছে। মানে মেয়ের মৃত্যু তো আমাদের কাছে একটা শোকের বিষয় ছিলই, বিপরীতে যে পুলিশের যে অত্যাচার আমাদের উপরে দিন হয়েছিল, মানসিক অত্যাচার, সেটা আমরা আশা করব পৃথিবীতে কোনো মা বাবাকে যেন সেটা সহ্য করতে না হয়। সেটা পুলিশ কেন করেছিল বা কার নির্দেশে করেছিল সেটা পুলিশই জানে। জীবনে কোনোদিন আমি কোর্টে যাইনি, এখন আজকে মেয়েকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলাম বলে আমাদের এই আইন আদালত করতে হচ্ছে, সেটা আমাদের খুবই মানে মর্মান্তিক ব্যাপার। এখন সত্যি মনে হয় মেয়েটাকে যদি শিক্ষিত না করতে, লেখাপড়া না শেখাতাম, আজকে আমাদের এই পরিস্থিতিতে সামনে হতো না। সে যাই হোক, মারাত্মক কথা বললেন, মারাত্মক কথা বললেন। একবার মাসিমার কাছে যাই, যে মাসিমা প্রথম মুহূর্ত থেকে হাসপাতাল কর্তৃপক্ষের যা ব্যবহার, তাতে আপনি আগের দিনও কাঁদতে কাঁদতে বলছিলেন যে প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের সন্দেহের কারণ। এক হচ্ছে প্রথমে বলা হলো, সেই টেলিফোন অডিও ভাইরাল হয়েছিল যে মেয়ে আত্মহত্যা করেছে, তারপর প্রথমে বলে অসুস্থ, উনি হসপিটালের সুচরিতা পাল ওনার নাম, তখন নাম জানতাম না আমরা, পরে নাম জেনেছি, কিন্তু ওনাকে সাক্ষীতেও রাখা হয়নি। উনি প্রথমে বলেছিলেন যে আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। তখন আমরা আবার ফোন করি, তখন বলে কি হয়ে, আমরা বলি কি হয়েছে আমার মেয়ের, উনি বলেন আমি তো ডাক্তার নই, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। এবং আমরা নিচে গিয়ে গাড়ির ড্রাইভারকে ডাকতে ডাকতে, তখন আপনাদের তো বারবার বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, কিছুটা মারা গেছে, ঠিক এরকম বলেছিলেন। বাবা মার প্রথম দিন থেকে একটাই দাবি, সেটা হচ্ছে মেয়েকে তো তারা হারিয়েছেন, সমস্ত কিছু হারিয়েছেন, কিন্তু তারা যে প্রশ্নগুলো করছেন, এই গোটা ঘটনা একজন অসহায় মা বাবার মনে যে প্রশ্নগুলো জন্ম দিয়েছে, সেইগুলোর উত্তর কে দেবে আর সেইগুলোর উত্তর কবে পাওয়া যাবে। গুড়াপে সেখানে এক নাবালিকা ধর্ষণ এবং খুন হয়েছে, 55 দিনের মাথায় রাজ্য পুলিশ তদন্ত করছিল, শাস্তি ঘোষণা করা গেছে। এর আগে কুলতলিতে রাজ্য পুলিশ তদন্ত করছিল, নাবালিকার ধর্ষণ এবং খুনে 62 দিনে শাস্তি ঘোষণা হয়েছে। ফারাক্কায় নাবালিকার ধর্ষণ এবং খুনের মামলায় 2 মাসের মধ্যে সাজা ঘোষণা হয়েছে। তিনটেই অত্যন্ত ভালো উদাহরণ। তো এই তিনটে উদাহরণ দিয়েই রাখা হচ্ছে যে রাজ্য পুলিশ যদি তদন্ত করতেন, যদি কলকাতা হাইকোর্টে আপনারা না যেতেন, তাহলে সুবিচার পেতেন। কলকাতা হাইকোর্টে গেছেন, সিবিআই হয়েছে বলে আজ সুবিচার পাচ্ছেন না। একেবারে সরাসরি এই প্রশ্ন করা হচ্ছে। দেখুন, যারা ক্রাইমটা করেছে ওই সমস্ত জায়গায়, তাদের চরিত্র আর আমার মেয়ের সঙ্গে যারা ঘটনাটা ঘটিয়েছে, তাদের যে স্ট্যাটাস বা সমাজে যাদের পজিশন, মানে সেটা আপনাকে ভাবতেই হবে। এটাই হচ্ছে মেইন ব্যাপার, কাউকে এখানে আড়াল করা হচ্ছে। মানে আমি সরাসরি বলছি যে প্রভাবশালী কথা বলছি। হ্যাঁ, অবশ্যই। যেখানে সিবিআই বলছে লার্জার কনস্টিটুয়েন্সি হয়েছে, হ্যাঁ, এবং যেখানে সে প্রিন্সিপাল এবং টালা থানার ওসি যেখানে মামলার কেসটায় হাসাব করেছেন এবং অ্যাবটমেন্টেরই অভিযোগ এনেছে সিবিআই চার্জশিটে, সেখানে তো বুঝতেই হবে যে এই বিচার পেতে গেলে খুব কষ্ট করতেই হবে, লড়তে হবে, সব দুয়ারে দুয়ারে যেতে হবে, বিচার ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চাইলে তো পাওয়া যাবে না, এখন জোর করে আনতে হবে।
আপনি বলছেন দাবি করতে হবে, দাবি করতে। তুলতে এখন হবে। যা প্রথমে ভিক্ষা চাইছিলাম আমরা, কিন্তু দেখলাম যে ভিক্ষা করলে পাওয়া যাবে না, দাবি করে এবং জোর করে আনতে হবে। ওরা কি বলছে যে এই তদন্ত করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আর একটা কথা বলেছে ওরা, আমি বলবো কি যে অবস্থায় ক্যালকাটা পুলিশ কি বলেছিল মুখবাদিওয়ালা, যে এরকম খারাপ তদন্ত আমি 30 আমার বছরে 30 আমার বছরে কর্মজীবনে আমি দেখিনি। তার মানে তদন্তটা এত খারাপ হয়েছে যে তা দিয়ে কিছু করা যায় না। এবং তারপরেও আমি বলবো কি, যদি কিছু মনে আপনারা না করে মা এবং বাবা, এই কেসে সেই সঞ্জয়ের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া একটা মিরাকেল। কারণ এমনভাবে সর্বনাশ করে গেছে প্রত্যেকটা জিনিসের উপরে, তা দিয়ে তদন্ত হয় না। সেই কথাই কিন্তু সলিসিটর জেনারেল বলতে চাচ্ছিল, এইটা সম্ভবপর নয়। এবং এই চার্জশিট হতো না যদি সিবিআই না আসতো, তাহলে সঞ্জয়কেও চার্জশিট করা যেত না। 1 নম্বর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছেন 4 দিনে তো কলকাতা পুলিশ সঞ্জয়কে পিনপয়েন্ট করেছিল? ওটা বললে হবে না। যেভাবে আপনি যদি চার্জশিটটা ভালো করে তুমি পড়ো, তাহলে দেখবা তারা কত জায়গায় কত পয়েন্ট বার করেছে, মানে সিবিআই কত পয়েন্ট বার করেছে, প্রায় 30টা পয়েন্ট বার করেছে, যে কিভাবে 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 আমরা বলছি যে এও এর মধ্যে আছে। তার মানে এই না যে এই কেসে আর কেউ নাই, এই কথা সিবিআই কিন্তু বলে নাই। যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো বা যাকে অভিযোগ মানে খুনি হিসেবে গ্রেপ্তার করা হলো বা মূল অভিযুক্ত হিসেবে, সেখান থেকে কোনো তারতম্য হলো না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিনের জায়গায় যদি আরো 40 দিন পেতেন বা রাজ্য সরকার যদি পেতেন, হলো না, কিন্তু প্রশ্নের উত্তরও তো পাওয়া গেল না। আমি সেটাই বলছি রাহুল, যদি এই 42টা প্রশ্নের উত্তর থাকতো না, তাহলে এই একই সঙ্গে এই আমরা 6 জন মিলে সাধুবাদ জানাতাম যে এই তদন্তকে। আমি তো প্রশ্নগুলো তো আনসার, প্রশ্নগুলো তো আমাদের কাছেও আছে। আজকে যেখানে দাঁড়িয়ে আরজিকরে প্রথম অটোপসি করা হলো, আজকে দাঁড়িয়ে প্রথম যেখানে হলো, সেখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের সম্মতি ছিল, সই ছিল। আজকে পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা, আমি বলছি তোমাকে, এই অনুষ্ঠানেই তো শুনলে পরিবার বলেছে যে ওই হসপিটালে অটোপসি হতে পারে না, ওই হসপিটালে পিএম হতে পারে না। যখন কেন সূর্যাস্তের পরে তারা হয়েছে সেইখানে, কেন দেহ অন্ত্যেষ্টির জন্য ওই মারাত্মক তাড়াহুড়ো জুনিয়র ডাক্তারও দিয়েছিল। আমার যেটা সমস্যা সেখানে দাঁড়িয়ে আমি জানি না ব্যাপারটা মিসগাইডেড কেন না। সিপিএম পন্থী ডাক্তাররা ওনাদের কোন পথে নিয়ে গেছিল আমি জানি না। আমি জানি না কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায়, বদলে কোন পথে গেলে বিচার পাওয়া যায় বা কোন পথে হাঁটলে বিচার পাওয়া যায়, সেই পথটা কথা ভুল ছিল কিনা। তুমি দেখবে ভালো করে, তো পরের কথা, আমি ঘটনা এবং সেই দিনটা বলো। আমি শেষ কথা তো বলি একটু। আজকে যেখানে উপেন্দা বললেন, যেখানে ফিরদৌস বললেন যে আজ উপেন্দা সোজা বললেন কোথাও গলদ ছিল, তো গলদ যদি ছিল, কলকাতা পুলিশ যখন ইনভেস্টিগেট করছে এবং যাকে অ্যারেস্ট করেছে, তারপরে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি কলকাতা হাইকোর্ট যে তৎপরতার সাথে সিবিআই কে কেস দিয়েছে, আজ অব্দি বোধহয় কাউকে দেয়নি, এবং সিবিআই যে সময়টা পেয়েছে। তুমি বলো, এই মামলায় অনেক কিছু ঘটেছে। সুপ্রিম কোর্ট যে তৎপরতার সঙ্গে রবিবারের একটা দুপুরবেলা সুমোটো সেটা কলকাতা হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে চলে গেল, সেটাও নজিরবিহীন। আমি বলি সেটা তোমাকে, আমি হাসি মুখে এইটুকুই বললাম। তাদেরকে বন্ধু হিসাবে সাথে নিয়ে গেলেন ওনারা, তারা বলল, কারণ পুলিশের রিপোর্টে আছে, বিভিন্ন রিপোর্টেও আছে, যে এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, নাহলে আগুন জ্বলবে। তো রাতেবেলা কেন আগুন জ্বলবে? যিনি মহিলা ছিলেন, যিনি পোস্টমর্টমটা করেছিলেন, তিনি বলেছেন এই রাতেবেলা পোস্টমর্টম করবো না। তখন লোকাল এসআই একজন, তিনি সাইন করে বলেন নো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, করা যাবে। তো এসআই রিপোর্টটা করতে পারে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের রিপোর্টটা এসআই দিতে পারে না। পোস্টমর্টমটা হলো, রাতের বেলা বডি ক্রিমেট করে দেওয়া হলো। সুমনদা মনে আছে তোমাকে একদিন এখানে বসে আমি প্রশ্ন করেছিলাম, আবার রিপিট করছি, উপেনবাবু আছেন এখানে, অত্যন্ত দক্ষ একজন অফিসার। উপেনবাবুকে যদি আমি আজকে বলি যে তুমি এই ব্লেজারটা পরে আছো, ব্লেজারটার রং লাল, উপেনবাবু বসে প্রমাণ করতে পারবে রং লাল? পারবে না তো। সেমিনার রুম, বডি ক্রিমিনাল জাস্টিসে বা ইনভেস্টিগেশনে বডি কথা বলে, বডিটা নেই। সেমিনার রুমে কে প্রেজেন্ট ছিল? আরজি করের ফরেন্সিক মেডিসিনের এইচওডি। ফরেন্সিক মেডিসিনের এইচওডি, ইফ হি ওয়ান্টস টু রিমুভ দ্য ফরেন্সিক এভিডেন্স, তাহলে তার থেকে ভালো এই কাজটা আর কে করবে? আর কেউ কি করতে পারবে কি? আমার প্রশ্ন আছে। একটা কথা আছে জানো, জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। তো এইখানে এই কোথায় হলো? আমি আবার বলছি, আজকে যা এভিডেন্স আছে আমি যদি ধরে নিই, মানে ফর আর্গুমেন্টসে প্ল্যান করা হয়েছে, কারণ আমি জানি না, কেউ জানে না কী হয়েছিল অ্যাকচুয়ালি। সিবিআই ইজ কনফিউজড। এই যে ছেলেটা ধরা পড়েছে, এই রায়,
সে সঞ্জয় রায় তুমি দেখো পুরো ইস্যুটা এই যে প্ল্যান্টেডও হয়, কারোর কাছে কিছু করার নেই, যারা প্ল্যান করে তারা মহান মহান লোক। কিন্তু কতটা প্রশ্নটা থেকে যাবে সুমনদা, আজকের দিনও থেকে যাবে, যে ওই পার্টিকুলার দিনে কারা কারা উপস্থিত ছিল, কেন উপস্থিত ছিল। আমি প্রথম দিন তোমাকে এখানে বলতাম যখন ইস্যুটা হয়েছিল যে দিস ইজ নট জাস্ট এ কেস অফ রেপ অ্যান্ড মার্ডার, দিস ইজ এ কেস অফ এ স্ক্যাম, তারপর রেপ অ্যান্ড মার্ডার। মেয়ের নৃশংস ধর্ষণ খুনের ঘটনায় নতুন করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন বাবা মা। সেই মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার তার শুনানিতে ফের একবার উঠল তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন সিবিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন, ধর্ষণ বা গণধর্ষণ এবং তথ্য প্রমাণ লোপাটের তদন্তও কি করছেন? এই মুহূর্তে তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এই নিয়ে কেস ডায়েরি পেশ করার জন্য সিবিআই এর আইনজীবীকে নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ। আরজিকর মেডিকেলে অভয়ার ধর্ষণ খুনের ঘটনায় বারবারই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। 22শে আগস্ট সুপ্রিম কোর্টের শুনানিতেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। খোদ সিবিআই এর আইনজীবী অভিযোগ করেছিলেন, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়ে গেছে। ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে, ততদিনে সবকিছু বদলে দেওয়া হয়েছে। যা শুনে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল, ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে, খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করেছিল সিবিআই। এই দুজনের বিরুদ্ধে রিমান্ড লেটারে সিবিআই দাবি করেছিল, 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না, এমনকি জেনে বুঝে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখাতে চাওয়ার জন্যই তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। এমনকি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালতের বিচারক নির্দেশনামায় লিখেছিলেন। আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেছেন, দেহ উদ্ধারের পর তিনি তড়িঘড়ি আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফোন করেন। সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজ লেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 5 মিনিটের মধ্যে ফোন করুন। এরপর কলব্যাক করেন সন্দীপ ঘোষ। ওই সাক্ষী তার বয়ানে বলেছেন, ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ। তখন ওই সাক্ষী বলেন, ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে, তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না। এবার হাইকোর্টেও তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ উঠল। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি, এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল, তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন, যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। এদিন কলকাতা হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবারের তরফে সিবিআই তদন্তে আরও গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। আদালতে পরিবারের আইনজীবী সওয়াল করেন, সহকারী সুপার, নিরাপত্তা রক্ষী এবং নার্সদের এখনও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। পরিবারের আবেদন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে সিট গঠনের পাশাপাশি পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক, চাওয়া হোক স্ট্যাটাস রিপোর্ট। সিবিআই এর আইনজীবী পাল্টা সওয়াল করেন, ইতিমধ্যেই তদন্তের দায়িত্বে এসিপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। তদন্তকারী অফিসার সীমা পাহুজা দিল্লিতে বসে আছেন, তারা এখানে নেই, এবং কারা তদন্ত করছে, কে আছে, কোনো টিমের কোনো লোক নেই। আমরা দেখতে পাচ্ছি এই নির্লিপ্ততা সিবিআই প্রথম দিন থেকে চালু রেখেছেন এবং আজকেও আমরা সেটা লক্ষ্য করেছি। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি সামনে আসতে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিবিআইকে আরও বেশি তটস্থ হওয়া উচিত, এবং আমার যেটা মনে হয় যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশ দ্বারা, দেয়াল ভেঙে দেয়া, সেই ঘরকে ভ্যান্ডালাইজ করা, বডি ওখানে পড়ে থাকা অবস্থায় হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ঘুরে বেরিয়েছে, গরু ছাগল যেরকম চড়ে মাঠে সেভাবে চড়েছে, স্বাভাবিক তথ্য প্রমাণ তো আর বেশি খুব থাকবে না। সেট অফ এভিডেন্স, বিষয়, চার্জশিট, শুনানি সব নিয়ে যে একটা রায় হলো সেটা কিন্তু এখনো পাশে আছে। এটা একদম সম্পূর্ণ আলাদা শুনানি আমি যতদূর জানি। সুতরাং সেদিক থেকে কিন্তু এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণভাবে একটা খুনের ব্যাপারে যদি একটা লোয়ার কোর্টে যদি একটা অর্ডার হয়, তার পরবর্তী ক্ষেত্রে সেই অর্ডারের উপর ধরে, সেই মামলা ধরেই, অ্যাপিলের উপর ধরেই এই কেসগুলো চলে।
এখানে সেটা হচ্ছে না, সুতরাং বলা কঠিন সামনের দিনে কি হবে। এই তদন্তের মোড় নেবে বলে আমার স্থির বিশ্বাস। ছাড় পেয়ে যাব বলে যারা নিশ্চিন্তে ছিলেন, আগামীতে তাদের জন্য বিপদের খাড়া ঝুলছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই যে ইঙ্গিতটা, এই ইঙ্গিতের মধ্যে আমার নিজের ধারণা, গাট ফিলিং বলতে পারেন, যে অনেক কিছু জানতে চাইছে বিচার ব্যবস্থা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আরজিকর মামলার পরবর্তী শুনানি হবে। উনি বলেছিলেন যে ওখানে অনেক রকমের সমস্যা আছে, যেগুলো অভ্যন্তরীণ সমস্যা, ভিতরের সমস্যা, সেটা চিকিৎসা সংক্রান্ত, ওষুধ নিয়ে, ওষুধের জন্য, এই কথাগুলো বলার ফলে আমাদেরকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। আরজিকর মেডিকেলে অভয়ার ধর্ষণ খুন নিয়ে সব প্রশ্নের উত্তর কি মিলেছে? সব রহস্যের কিনারা কি হয়েছে? 7 মাস পরেও এই প্রশ্নটা বিভিন্ন মহলে রয়েই গিয়েছে। তার মধ্যেই এবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটালেন তার মনোবিদ। 2024-এর 9 অগাস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, টানা 36 ঘন্টা ডিউটি করে বিশ্রাম নিতে গেছিলেন অভয়া। তখনই ঘটে যায় সেই বীভৎস ঘটনা। তার কয়েক মাস আগেই পানিহাটিতে মনোবিদ মোহিত রণদীপের চেম্বারে গেছিলেন অভয়া। মনোবিদের কাছেও এই টানা ডিউটির কথা জানিয়েছিলেন তিনি। আরজিকরে তরুণী চিকিৎসকের ওপর নির্যাতন এবং তাকে হত্যার ঘটনা ঘটে গত বছরের 8ই অগাস্ট গভীর রাতে। কিন্তু তার ঠিক 1 মাস আগে জুলাই নাগাদ তার মনের ওপর দিয়ে কোনো একটি বিশেষ ঘটনায় প্রবল ঝড় বয়ে যাচ্ছিল, যে কারণে মনোরোগ বিশেষজ্ঞর দ্বারস্থ হতে হয়েছিল ওই নিহত তরুণী চিকিৎসককে। এমন তথ্যই কিন্তু সামনে আসছে এতদিন পর। তার কারণ, তার বাড়ি থেকে কিছুটা দূরে বসেন এক মনোসমাজকর্মী মোহিত রণদীপ। তার কাছে গিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক। জিজ্ঞেস করি যে কী সমস্যা, কি করেন আপনি? জানতে পারি উনি একজন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেডিকেল সায়েন্সের, আরজিকর মেডিকেল কলেজে রয়েছেন উনি। ওর সমস্যা যেটা বলেন সেটা হচ্ছে মূলত ঘুমের সমস্যা। অর্থাৎ ঘুম রয়েছে, প্রবলভাবে ঘুমোতে চাইছেন তিনি, কিন্তু ঘুমানোর সুযোগ পাচ্ছেন না। টানা তাকে প্রায় 36 ঘন্টা ডিউটি করতে হয় এবং তার মধ্যে বলতে পারেন যে খানিকটা সময় চুরি করে ঘুমানো, এইটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার ফলে তার শরীরে মনে একটা প্রভাব পড়ছে। মনোবিদের দাবি, টানা ডিউটি, তার ফলে পর্যাপ্ত ঘুমের অভাব, চূড়ান্ত মানসিক চাপ, সব মিলিয়ে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তরুণী চিকিৎসক। কিন্তু এত ঘন্টা ধরে তাকে ডিউটি করতে হচ্ছিল কেন? মনোবিদের কাছে কি জানিয়েছিলেন অভয়া? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন মনোবিদ মোহিত রণদীপ। জিজ্ঞেস করি যে টানা 36 ঘন্টা এটা কেন? এটা কি শুধু আপনার সঙ্গে না ওখানে যারা রয়েছেন সবার সঙ্গে? তার উত্তরে উনি বলেছিলেন যে আমার মতো যারা রয়েছে তাদের সবাইকে নয়, কিন্তু কারো কারোকে এটার মধ্যে দিয়ে যেতে হয়। তো বললাম কেন, এটা কি কারণ? তখন উনি বলেছিলেন যে কারো কারোকে কর্তৃপক্ষের পছন্দ নয়, অপছন্দের, সেই কারণে। তো কী কারণে সেটারও তো একটা কারণ থাকবে, অপছন্দের কারণটাই বা কী? তখন তার বক্তব্য ছিল যে আমরা অনেক কথা বলে ফেলি যেগুলো বলেন না অনেকে। কি বলে ফেলেন? তখন উনি বলেছিলেন যে ওখানে অনেক রকমের সমস্যা আছে, যেগুলো অভ্যন্তরীণ সমস্যা, ভিতরের সমস্যা, সেটা চিকিৎসা সংক্রান্ত, ওষুধ নিয়ে, ওষুধের জন্য, ওষুধ ছাড়া অন্যান্য যে চিকিৎসা সামগ্রী ব্যবহার হয় সেগুলোর গুণগত মান নিয়ে, সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন থাকে। তার ফলে আমরা খারাপ হয়ে যাই এবং এই কথাগুলো বলার ফলে আমাদেরকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এই সমস্যা যখন চলছে তখন কর্তৃপক্ষকে কেন জানালেন না তরুণী চিকিৎসক? মনোবিদ জানিয়েছেন, এই প্রশ্নের উত্তরেই তিনি অভয়ার মুখে প্রথমবার শোনেন সন্দীপ ঘোষের কথা। জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা যারা ওপরতলায় রয়েছেন, যেমন ধরুন সুপারিনটেন্ডেন্ট, তাদের কাছে অভিযোগ জানিয়েছেন কখনো? তখন বললেন আমাদের সুপারিনটেন্ডেন্ট না, আমাদের প্রিন্সিপাল। তখন জিজ্ঞেস করেছি কী নাম প্রিন্সিপালের? তখন উনি বলেছিলেন সন্দীপ ঘোষ। এবং তাকে বলেননি কেন? তো তার বক্তব্য যে তিনিও তো এই পুরো বিষয়টা তিনি জানেন এবং তিনিও রয়েছেন বলেই আমরা মনে করি। মনোবিদের এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভয়ার বাবাও।
দিন 15 আগে একটা পেশেন্ট এই ওষুধের কেমিক্যাল রিয়াকশানে একটা পেশেন্ট মারা গেছিলো, সেটা নিয়ে মেডিকেল বোর্ড হয়েছিল। আমার মেয়ে ওই মেডিসিনটা দিতে বারণ করেছিল, কিন্তু সুমিত্রা তপাদার বারবার ওই পেশেন্টকে ওই মেডিসিন ইউজ করতে বাধ্য করে, তারপরে পেশেন্টটা মারা যায়। সেই দায়টা আমার মেয়ের ওপরে এসে বর্তায় এবং মেডিকেল বোর্ড তৈরি হয়। মেডিকেল বোর্ডের সামনে আমার মেয়েকে ওই ওষুধ সম্বন্ধে বলতে হয়, এটাই একটা মেইন কারণ আমার মেয়েকে হত্যা করার। সিবিআইকে বহুবার বলেছি, কিন্তু সিবিআই এটাকে কোনো এই দিকটা প্রথম থেকেই দেখার চেষ্টা করছে না। জুন বা জুলাই মাসে মনোবিদের কাছে গেছিলেন নিহত চিকিৎসক। তারপর 9ই আগস্ট সামনে আসে আরজিকর কাণ্ড। প্রথমে বুঝতে না পারলেও পরে এই মনোবিদ বুঝতে পারেন অভয়াই সেই চিকিৎসক যিনি তার কাছে এসেছিলেন। খুব চেনা লাগছে, হাসিটা বিশেষ করে, কিন্তু গায়ের যে রং সেটা মিলছে না। কোথাও দেখেছি নিশ্চয়ই, কিন্তু কোথায় দেখেছি তখন ওইটার সঙ্গে আমি মেলাতে পারিনি। পরে যখন এই ঘটনাগুলো যখন আমি পড়ছি তখন আমার মনে পড়ছে যে এটা হতেই পারে যে হয়তো ছবি তোলার সময় বা ছবিকে এডিট করা হয়েছে, গায়ের রং হয়তো বদলে গেছে সেখানে, সেটা হতে পারে। আমি পুরোপুরি নিশ্চিত হই বলতে পারেন যে ঘটনা পরম্পরা সব আমার মনে পড়তে থাকে এবং আমি নিশ্চিত হয়ে যাই যে তিনি। এটা ওনার সঙ্গে একদিন দেখা হয়েছিল, এর মধ্যে কাউন্সিলিংয়ের ব্যাপারটা মেয়ে আমাদের কোনোদিন বলেনি, কিন্তু আমরা মেয়ের যে সমস্যাটা ডিপার্টমেন্টে এই যে সমস্যা এটা জানতাম আমরা। এই পরিস্থিতিতে যদি তদন্তের প্রয়োজনে তাকে দরকার হয়, যদি সিবিআই তাকে ডাকে, তিনি কি যাবেন? তিনি আমাকে অনুরোধ করেন যে যদি আমরা আপনাকে অনুরোধ করি আদালতে বলার জন্য, যদি মনে করেন আমাদের আইনজীবী আপনি আসবেন, আমি বলেছিলাম যাব। এবার যদি আপনার এই বক্তব্য আদালতের সামনে রাখার প্রয়োজন পড়ে বা তদন্তকারীদের সামনে এই তথ্য দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি যাব, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই যাব। যদি আমার এই অভিজ্ঞতা এই কেসের ক্ষেত্রে কোনোভাবে সুরাহা করতে সাহায্য করে নিশ্চয়ই যাব। আরজিকর কাণ্ডে সিবিআই যেদিন কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল, সেদিনই সিজিও কমপ্লেক্স অভিযানের কর্মসূচি নিয়ে রাস্তায় নামল চিকিৎসক ও নার্সদের সংগঠন, যা ঘিরে তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলন চলছে, চলছে, চলবে, আন্দোলন চলছে, চলছে, চলবে, তিলোত্তমার আইন বিচারের আন্দোলন চলছে, চলছে, চলবে, তিলোত্তমার আইন বিচারের আন্দোলন চলছে, চলছে, চলবে। বিচারহীন 7 মাস, ন্যায় বিচারের পরিহাস। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং এই স্লোগানকে সামনে রেখে সোমবার আন্দোলনের সুর সপ্তমে তুলল এসইউসিআই এর চিকিৎসক ও নার্সদের সংগঠন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত হলো মিছিল। ব্যারিকেডে আছড়ে পড়ল বিক্ষোভ, চলল পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাদানুবাদ। ধর্ষকদের বাঁচানোর জন্যই তো আপনাদের সময়। এই ঘটনা কি গণধর্ষণ? হয়ে থাকলে সন্দেহভাজন কারা? সোমবার সিবিআই এর উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে আরজিকর কাণ্ডের মূল মামলা অর্থাৎ অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সেই প্রশ্ন তুলে সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযান করল এসইউসিআই এর চিকিৎসক নার্সের মোট 3টি সংগঠন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয় মিছিল। কলকাতা হাইকোর্টে শুনানি পর্বে যা দেখলাম তাতে বিচারক তিনি নিজে প্রশ্ন করলেন যে সিবিআই এর কাছে, তদন্তকারীদের কাছে, যে তারা মনে করছে কিনা এটা এই ঘটনা, এই গণধর্ষণের ঘটনা হয়েছে, এটা তারা মনে করছেন কিনা, এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি সেই সম্পর্কে সিবিআই কি মনে করছে এটা জানতে চান বিচারপতি। 7 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত যে সাপ্লিমেন্টারি চার্জশিট রেপ এবং মার্ডারের সাথে আর কারা কারা যুক্ত হয়ে আছে, শুধু সঞ্জয় রায়কে তো কলকাতা পুলিশই ডিটেক্ট করেছিল, তাহলে তার উপরে সিলমোহর দিয়ে দেওয়া হলো, তাহলে বাকি যারা রয়েছে তাদের নামগুলো কবে আসবে, তাদেরকে ইন্ট্রোগেট কবে করা হবে? সিজিও কমপ্লেক্সে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, গার্ডরেল দিয়ে গেট আটকে দেয় পুলিশ, মোতায়েন করা হয় মহিলা পুলিশ কর্মীদের। চিকিৎসক নার্সের মিছিল সিজিও কমপ্লেক্সে পৌঁছলে তা আটকে দেয় পুলিশ, শুরু হয় বিক্ষোভ স্লোগান।
সমস্ত ঘটনাটার মধ্যে প্রশাসন এবং সিবিআই এর ভূমিকা অত্যন্ত নক্কারজনক। যদি সেটা সদর্থক হতো তাহলে আমাদের হয়তো এইভাবে রাস্তায় নামতে হতো না। এরা যে তৎপরতাকে আমাদের আটকানোর চেষ্টা করছে, এর তুলনায় কম তৎপরতা যদি এটার বিচারটা করতো, চার্জশিট যদি এতদিন আমরা বিচারটা পেতাম। পুলিশের তরফ থেকে কিন্তু রীতিমতো এই বিক্ষোভ কর্মসূচিকে আটকানোর জন্য আগে থেকে ব্যারিকেড করে রাখা হয়েছিল এবং এখন কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটকে দেয়। এই সেই চিত্র দেখাবো, যে চিত্র কিন্তু এখনো দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছিল এবং পুলিশের পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে একদিকে চিকিৎসকেরা রয়েছেন, অপরদিকে পুলিশ। একটা সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি বেঁধে যায়। যখন একটা মেয়ে ধর্ষিতা হলো, আমার দিকে আঙ্গুল তুলছেন কেন? আপনি আমার দিকে আঙ্গুল তুলছেন কেন? ঠিক আছে, আপনারা ধর্ষকদের বাঁচানোর জন্য টাইম দিচ্ছেন, আমাদের জন্য টাইম থাকবে না তো? জনগণের জন্য টাইম থাকবে না তো? আপনারাও ধর্ষকের জন্য আছেন, ধর্ষকের জন্য আপনারা আছেন, ধর্ষকদের বাঁচানোর জন্যই তো আপনাদের সময়। আমাদের কথা আটকানোর জন্য আমাদের কানের কাছে মাইক নিয়ে এসে চিৎকার করতে শুরু করেছেন। যখন এই তদন্ত চলেছে, এই তদন্তে পুলিশ যে সমস্ত তথ্য লোপাট করলো, সেই লোপাট যারা করলো, যারা সাহায্য করলো, তাদের বাঁচানোর জন্য পুলিশ আছে। কিন্তু জনগণ যখন বিচারের দাবি নিয়ে আসছে, তারা একের পর এক ঝামেলা করে যাচ্ছেন। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর বিক্ষোভকারীদের 5 সদস্যের দল সিবিআই দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বেরিয়ে এসে তারা দাবি করেন, ধর্ষণ ও খুনের মামলা তদন্তকারী অফিসার সীমা পাহুজা বর্তমানে দিল্লিতে রয়েছেন। একজন ডিএসপি পদমর্যাদার একজন অফিসারের সাথে আমরা দেখা করলাম, দেখলাম আমরা চূড়ান্ত নির্লিপ্ততা। এই অফিসকে যেভাবে পুলিশ ঘিরে রেখেছে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পেয়ে, অথচ আমরা ডেপুটেশন দেওয়ার সময় দেখলাম যে তদন্তকারী অফিসার সীমা পাহুজা দিল্লিতে বসে আছেন, তারা এখানে নেই। এবং কারা তদন্ত করছে, কে আছে, কোনো টিমের কোনো লোক নেই। আমরা দেখতে পাচ্ছি এই নির্লিপ্ততা সিবিআই প্রথম দিন থেকে চালু রেখেছেন এবং আজকেও আমরা সেটা লক্ষ্য করেছি। সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্নে তারা বলছেন যে এর জন্য হয়তো আরও দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে এসেছি। তারা বলেছিল 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, সাপ্লিমেন্টারি 90। এখন সিবিআইয়ের বক্তব্য হচ্ছে যিনি সীমা পাহুজা, যিনি এটার ইনভেস্টিগেটিং অফিসার, তিনি নাকি দিল্লি চলে গেছেন। অতএব তার এদের কারো কিছু করার নেই বা এরা এই ব্যাপারে কিছু জানে না, এই ধরনের একটা কথা তারা বলতে চাইছিল। আমরা যেটা বলেছি, দেখুন এইভাবে দায় এড়ানো যাবে না। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ তারা মেনে নেবে না, কিন্তু দায় এড়ানোর মতো মনোভাব, এবং তারা মনে হচ্ছে যেন পুরো হাত ধুয়ে ফেলছে, যেন এই ঘটনার দায় তাদের কিছু নেই। সোমবার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সোমনাথ দে, যাকে নিয়ে এদিনই চাঞ্চল্যকর দাবি করেছেন অভয়ার মা। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। আমি এটার ব্যাপারে কোনো কথা বলতে রাজি না। পানিহাটির অমরাবতী মাঠ বিতর্কের জেরে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর সেই পদ ছাড়েন তিনি। তারপরে উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হয় সোমনাথ দেকে। সোমনাথ দেকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করায় আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অভয়ার মা বাবা। এদিন সোমনাথ দে শপথ বাক্য পাঠ করার পর ফের একবার বিস্ফোরক অভিযোগ করেছেন তারা। ডিসি নর্থকে সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে এবং নির্মল ঘোষ ডেকে নিয়ে আমাদের দোতলায় উঠেছিল টাকা অফার করার জন্য। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব মুখোপাধ্যায়। পুলিশ কর্তা দেখা করতে চেয়েছিলেন, উপরে যাবেন, না আমার সামনে টাকা দেওয়ার প্রশ্ন, উনি যাচ্ছেন ওর বাবার সাথে কথা বলবো, পার্সোনাল সরকারি কাজ। আমি বললাম যে একা যাবেন না, ওই মানুষবাবু আছেন, মানুষদেব পাশের বাড়ি, ওই ভদ্রলোকে বললাম মানুষদেব তুমি সাথে থাকো, আমার এর থেকে বেশি জানা নেই, এর থেকে কম জানা নেই। অভয়ের মা বাবার অভিযোগ প্রসঙ্গে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য, আমি এই ধরনের কথা কখনো বলিনি, আর কেউ যদি বলে থাকে তা মিথ্যা। জোর হাতে আমি ক্ষমা চাইছি অভয়ার মা বাবার কাছে যে আমরা বাঙালিরা
আপনার কন্যাকে তো বাঁচাতে পারিনি, নিদেন পক্ষে একটা সুবিচার আজ অবধি আমরা দিতে পারিনি। তার কারণটা হলো দুটো, একটা রাজনৈতিক কারণ, একটা অদৃশ্য আরেকটা কারণ, সেটা আমি পরে আসছি। আরেকটা কারণ হলো, দেখুন আমি বহুবার বলেছি, সমাজের সকল্ড অশিক্ষিত যাদের পড়াশুনো কম, গ্রামে গঞ্জে রয়েছেন, সেইখানে প্রচুর মানুষ রয়েছেন, তারা যদি একটা ভুল করেন বা কেউ ঘটনাক্রমে কোনো একটা সাইকেল চুরি করে ফেললো, তাতে দেশের বা জাতির ক্ষতি হয় না। একটা দেশ বা জাতির ক্ষতি হয় যখন শিক্ষিত সমাজ বিবেকহীন, নিষ্ঠুর এবং রাজনৈতিক নেতাদের তোষামোদি করেন, তখন দেশের ক্ষতি হয়। কি নির্লজ্জভাবে কিছু ব্যক্তি খালি কোনো একটি রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্যে সমাজের কাছে এগুলো তুলে ধরেন যে এটার পেছনে এটার পেছনে এটার পেছনে আমি জানি না তাদের পরিবারে কে আছেন। আমি একজন বাঙালি হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন শিল্পী হিসাবে আমার লজ্জা লাগে। এবং যেটা সুমন তুমি বললে যে প্রতিহিংসা পরায়ণ, আমি দেখলাম এটা আমরা সবাই দেখছি, প্রত্যেকটি মানুষ দেখছে। আমরা যদি দেখি গোটা পশ্চিমবাংলার সমস্যা, আজকে বছরের পর বছর ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, কয়েকশো ছেলে মেয়ে, তার মধ্যে কয়েকজনের মৃত্যু হয়ে গেছে, তাদের যোগ্য চাকরিটার জন্য তারা রাস্তায় বসে আছে। কোথায় কোন বাঙালি কাঁদছে তার জন্যে? না, আমি খুব পরিষ্কার করে জানতে চাইব, দেবনারায়ণ সরকার যেটা বলছিলেন যে এই গোটা ঘটনায় স্বাক্ষরকারী হিসেবে জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা। দেখুন, প্রথম কথা, এটা বলতে গিয়ে একটু ইমোশনাল ফিল হচ্ছে। মানে বাবা মায়ের সঙ্গে ছিলাম কদিন আগে দিল্লিতে, তো ওদের কষ্টটা কিছুটা বোঝা যায়। সুমনদা, আমাদের যে যুদ্ধ এবং যে জুনিয়র ডাক্তার, এই ঘটনায় জুনিয়র ডাক্তাররাও জড়িত থাকতে পারে, এটা আমরা কখনো দ্বিমত করিনি। এই ঘটনায় নার্সিং স্টাফ, পুলিশ স্টাফ, হসপিটাল স্টাফ জড়িত থাকতে পারে, দ্বিমত করিনি। প্রিন্সিপাল জড়িত আছে, সেই জন্য আমরা প্রতিবাদও করেছি। প্রিন্সিপাল জেলে আছে, আমরা দ্বিমত করিনি। তাহলে এখানে কে বা কারা জড়িত, তারা জুনিয়র ডাক্তার কি, সিনিয়র ডাক্তার কি, নার্সিং স্টাফ কি, আপনার পুলিশ স্টাফ, এটা কিন্তু এখানে ম্যাটার করে না। বারবার এই জুনিয়র ডাক্তার বলে যে কিছু সত্য কিছু মিথ্যা মিশিয়ে দিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দিকে একটা যে তীর ছোঁড়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু আমি আবার বলছি, আমাদের দিকে অনেক বিভিন্ন ঝামেলা দিয়ে বিভিন্ন করা হয়েছে, এটা ম্যাটার নয় সুমনদা। এখানে বিচারটা জরুরি। বাবা মার কান্নার আওয়াজ কিন্তু 100 বছর থাকবে। আমরা বুড়ো বয়সে যখন মৃত্যুর কোলে ঢলে পড়বো, তখনও আমাদের মনে থাকবে যে এই বিচারটাকে কীভাবে নোংরামো করা হয়েছিল, হসপিটাল ভাঙচুর করা হয়েছিল, এটা কারোর অসুবিধা কেউ দেখেনি এমন নয়। সেদিন গিয়ে উল্লাস করা হয়েছিল, কেউ দেখেনি এমন নয়। আজকেরও কোনো একজন প্রিন্সিপালের ট্রান্সফার নিয়ে কিছু ব্যক্তি উল্লাস করছে, এটা কারোর অগোচরে কিছু নয়। তাহলে উদ্দেশ্যটা কি? আপনি বিচার দেবেন কি দেবেন না, দুটোর মধ্যে আপনি কোন দিকে যাবেন? ডায়মন্ড উৎসব চলছে ডায়মন্ড হারবার কলেজে। আমি একটা জিনিস বলি ডাক্তার বাবু, আপনি যে বললেন যে আপনার জুনিয়র ডাক্তার জড়িত রয়েছে, এটা আপনি এখন বলছেন, আগে বলেননি। আবার কি বলছি? আপনারাই বলছেন না না, এটা নিয়ে বহুদিন ধরে চলেছে এই জিনিসটা। না যখন বারবার আমি আপনার আমি বলছি, যদি আবার বলছি, আমি বলছি যদি যে বাবা গেছে জেলে নিয়ে যাও, তাদের প্রতি এখানে বলছি প্রফেশন সেটা ম্যাটার করে না। এটাই আমরা প্রথমে সই করেছিলেন জুনিয়র ডাক্তাররা, বা ওই পাশের ঘরটি ভাঙা হবে সেইটার ক্ষেত্রে যখন সই করেছিলেন, সই ছিল না, কারণ সই ছিল না। আমার বক্তব্য খুব পরিষ্কার, আমি থামাচ্ছি। হ্যাঁ, তদন্তকারীরা একদম শাস্তি দিবে তো। এক সেকেন্ড, চারজন কথা বললে কেউ শুনতে পারবেন না। হ্যাঁ, যারা সেখানে সই করেছিল তারা এখন এটা চাচ্ছে। এখানে কিন্তু এক সেকেন্ড দেবনারায়ণ দা, ডক্টর নাইয়া, দুজনকেই আমি থামালাম। দেখুন, তথ্যের প্রয়োজনে এখন তো সমস্ত ইউটিউবে আছে, যে কেউ এক সেকেন্ড প্লিজ, যে কেউ ইউটিউবে মিলিয়ে নিতে পারেন যে এখানে এই স্টুডিওতে একেবারে দুজনকেই থামালাম, একেবারে বাবা মা এখানে এসে বারবার বলেছেন যে জুনিয়র ডাক্তারদের একটা অংশ তারা বিশ্বাস করেন বা তাদের সন্দেহ এটা এই ঘটনার সঙ্গে যুক্ত। এই একবার নয়, একাধিকবার এই স্টুডিওতে বসে বাবা মাও বলেছেন
যে তারা মনে করেন, এবং শুধু তাই নয়, তারা যখন থানায় গেলেন তখন একটা নির্দিষ্ট বয়ানে তাদের অভিযোগপত্র লেখার জন্য জুনিয়র ডাক্তারদের একটা অংশ চাপ দিয়েছে বলে এই দেবনারায়ণ দার চেয়ারে বসেই বাবা মা বলে গেছেন। এই প্রয়োজনীয়তাটা ঠিক ওই মুহূর্তে হাসপাতালের দেওয়ালটাকে ভাঙতে হবে, এই প্রয়োজনীয়তাটা কেন পড়লো? সুমনদা, ভেবে দেখেছো প্রাক স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী ঘটনা প্রবাহ কিন্তু একদিকে যখন আশুতোষ লাহিড়ীরা কালাপানির শাস্তি খাচ্ছেন 17 বছর জেলের, তখন কিন্তু আরেকজন পুরস্কৃত হচ্ছেন। ঠিক তেমনি ভাবে তুমি দেখো অভয়ার মৃতদেহ কিন্তু একদিকে যখন তার পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর এবং এমএলএ পুরস্কৃত হচ্ছেন, হাহাকার করছে আরেকদিকে। কিন্তু সিবিআই এর তো সব প্রমাণগুলো আপনারা লোপাট করে দিয়েছেন। আপনারা দেওয়ালটা তখন ভাঙতে হলো কেন? বেচারা সবটা কেন রাখেন নি? আপনারা কেন বলেছিলেন আপনাদের যে দাঁড়িয়ে এখানে যে মেয়েটি সুইসাইড হয়েছে কেন বলেছিলেন? বাবা বাবা কেন বলেছিল? এই আমি তিনজনকেই থামালাম। দেখুন, আমি আবার বলছি, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ওই মা বাবার পাশে প্রত্যেকের দাঁড়ানো উচিত, এবং সুবিচারের যে দাবি তারা তুলছেন এখনো, যে সুবিচার থেকে, দুজনকেই থামালাম, যে সুবিচার থেকে তারা অনেক দূরে চলে গেছেন, আমি সেইখানে আসবো। আমি থামালাম। আমি আবার বলছি, শুধুমাত্র আমরা প্রার্থনা করতে পারি, স্পষ্ট দাবি তুলতে পারি, একেবারে পরিষ্কার দাবি যে এই বাবা মাকে সুবিচার, আমাদের বৃহত্তর জনসমাজ, আমাদের আদালত, আমাদের প্রত্যেকে চাই। যে কোনো উন্মাদ না হলে যে কোনো মানুষের চাওয়া উচিত, একেবারে বদ্ধ উন্মাদ ছাড়া। আরজিকর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের রায়, মনোবিদের বিস্ফোরক দাবি। মা বাবার চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে সোমবার যখন তোলপাড় চলছে, তখন সেদিনই ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী থাকলো হাওড়া। 4 দিন ধরে জল নেই, বিদ্যুৎ নেই, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। আমাদেরকে দাও, খাবার জল নেই, থাকবো কোথায়? ঘর চাই দাদি, আমাদের বাচ্চা ঘর চাই, ঘর চাই। দিদির কানে খবর যাক, দিদির কানে খবর যাক। স্থানীয় বাসিন্দারা যখন ক্ষোভে ফেটে পড়ছেন, তখন একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে হাওড়ায় পৌঁছলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার সেদিনই পুরসভা অভিযান করল বিজেপি। সোমবার ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:45। হাওড়ার বেলগাছিয়ায় বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। তাদের হাতে পানীয় জল, খাবার, ত্রিপল, আর্থিক সাহায্য পৌঁছে দিয়ে চড়াসুরে আক্রমণ করেন প্রশাসনকে। শুভেন্দু অধিকারী এলেন, বিরোধী দলনেতা যখন কথা বলছিলেন সাধারণের সঙ্গে, তিনি বারংবার বললেন এই বিষয়টি যে কবে করবে। এই যে দাঁড়িয়ে থমকে রয়েছে যে উন্নয়ন, যে মানুষের মাথার উপর ছাদ আজকে ভেঙে পড়েছে, তারপরেও সিদ্ধান্ত গৃহীত হচ্ছে না। তাদের রিহ্যাবিলিটেশনের জন্য শুধুমাত্র একটি স্কুল দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়কে তিনি অ্যাড্রেস করলেন। এই যে জায়গায় ধস নেমেছে সেখানে কিন্তু তিনি ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছেন, এবং তার সঙ্গে অভিযোগও করছেন যে মন্ত্রী এই এলাকায় এসে এই ধসনামা বাড়িগুলো কেন দেখতে এলেন না, তিনি কেন দেখতে এলেন না এখানে। তখন যখন তাকে প্রশ্ন করা, তিনি বলছেন ভয় পেয়েছেন সাধারণ মানুষকে। এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আমি কমপ্লিটলি বিরোধী দলনেতা ডিমান্ড করছি, এই 100টা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান, তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক, সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে শিফট করুক, এবং ইমিডিয়েট 20,000 টাকা করে লাইভলিহুডের জন্য দিন। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি। দেখুন, বিরোধী দলনেতাকে বেশি কথা বলে আমি তার গুরুত্ব বাড়িয়ে দিতে চাই না। আবার বলছি, ওদের নেতারা মিথ্যে বলেন সংসদে দাঁড়িয়ে, তো ওরা রাস্তায় ঘাটে মিথ্যা বলবেন, এ তো স্বাভাবিক। সুকান্ত বাবু বা বিরোধী দলনেতা বা এটসেট্রা, আমি ওদের শুভ কামনা করি যে ওদের তো 40-50 হয়ে গেলে ওদের চাকরি দুজনেরই চলে যাবে। সোমবার বিরোধী দলনেতার সামনেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।
जितना टाइम तक नॉर्मल ना आएगा, हर घर में 20 लीटर पीने के पानी, हर घर में 20 लीटर का पीने का पानी मिलेगा। हम लोग सरकार नहीं है, कॉर्पोरेशन नहीं है, लेकिन हम लोग इंसान है। এরই মধ্যে শুভেন্দু অধিকারী বিপর্যয় স্থলের দিকে এগোতে থাকলে তাকে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান বিরোধী দলনেতা। এরপরে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। মমতার গুন্ডা চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। এই যে রক্তাক্ত দেখুন না, আইডি মমতা পুলিশ বুঝে নেন রাজ্যের অবস্থা কি, সাধারণ মানুষের কি অবস্থা। কোথাও আটকায়নি, সব বাড়িতে গেছে, আটকায়নি, মেরেছে। গোলাম মুর্তেজা সাব ইন্সপেক্টর। এই অবস্থাতেই শুভেন্দু অধিকারী সোজা চলে আসেন বিধানসভায়। সেখানে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত ছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সব এক, শাহজাহান যা, প্রবীণ ত্রিপাঠী হতা, শকত মোল্লা যা, রাজীব কুমার হতা, গোলাম মুর্তেজা ওই কাজটা করেছেন। যদিও বিরোধী দলনেতার এই অভিযোগ মানতে নারাজ হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক। তার বক্তব্য, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। যে পরিবেশ সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, আপনারাও দেখিয়েছেন। তিনি জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। আমি বলবো এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, সেটাই আপনার শরীরের জন্য ভালো হবে। সোমবারই দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগে হাওড়া পুরসভা অভিযানের ডাক দেয় বিজেপি। পুলিশি বাধার মুখে রাস্তায় বসে পড়েন বিজেপি নেতা কর্মীরা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বিশাল সংখ্যায় পুলিশ, বিজেপির কর্মী সমর্থকেরা তারা এগিয়ে আসছেন একেবারে হাওড়া পুরসভার সামনে। এবং এই যে হাওড়া পুরসভার সামনে তারা এসছেন, তারা ইতিমধ্যে স্লোগান এবং তার সঙ্গে সঙ্গে মাইকে তাদের স্লোগান দিতে দিতে তারা ইতিমধ্যে এগিয়ে আসছেন একেবারে সামনে, যেখানে তারা ঢোকার রাস্তা অর্থাৎ যে মেন গেট হাওড়া পুরসভা, তার সামনেই এই ব্যারিকেড করা হয়েছে। এরপর একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। সোমবার শুভেন্দু অধিকারী হাওড়ায় পৌঁছানোর মিনিট ৪৫ আগেই এলাকা ছাড়েন ফিরহাদ হাকিম। দুপুর ১টা নাগাদ হাওড়ায় পৌঁছন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মূল বিপর্যয় স্থলে না এলেও পাশেই হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার, পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন ডোমজুড় ও হাওড়া উত্তরের তৃণমূল বিধায়কও। স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি। এই ভাগাড়টা ৩ বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। শুধু এদের আমাদের অল্টারনেটিভ একটা কিছু চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে, আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। এটা পুরোটাই ভাগাড়। কিছুক্ষণের মধ্যেই হাওড়ায় পৌঁছে সুর চড়ান শুভেন্দু অধিকারী। আর একটা এসেছিল লম্পট মন্ত্রী, পালিয়েছে ওদিকে, এদিকে ঢুকেনি, আসেনি। সরকার মারা গেছে, পশ্চিমবঙ্গে সরকার নেই, এটা প্রমাণ হচ্ছে। পাবলিকের ভয় আসেনি, ওরা পাবলিককে ফেস করতে চাইছেন। উনি ঘটনা ঘটলে এসব বলেন, গার্ডেন রিচেও বলেছেন, যাদবপুরেও বলেছেন, যেখানেই বাড়ি হেলে আর লোক পড়ে মারা যায় তারপরে ওনাদের ঘুম ভাঙে। এখানে রোহিঙ্গা থাকে না, তাই রিলিফ নেই। একদিকে যখন রাজনৈতিক তরজা চলছে জোর কদমে, তখন স্থানীয়রা প্রশ্ন তুলছেন, তাদের সমস্যার সমাধান করবে কে? পুরো বাড়িটা ভেঙে চুরে পড়ে গেছে, ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, বয়ে যাচ্ছি না বাড়িতে, সব কিছু পড়ে গেছে। প্রশ্ন উঠছে, এই মানুষগুলোর কি হবে? আর কতদিন এইরকম আতঙ্ক আর চোখের জলকে সঙ্গী করে দিন কাটাতে হবে তাদের? সেখানে জল সরবরাহ হবে কি হবে না তা জানে না, হলেও সেই জল পানীয় যোগ্য কিনা তা জানে না, সেই জল 24 ঘন্টা পাওয়া যাবে কিনা তা জানে না। এবং তার সঙ্গে সঙ্গে জল তো হলো, তাদের জল নেবার জন্য যে বাড়িঘরগুলো আছে, যে বাড়িঘরে সাপ্লাইয়ের জন্য জল, সেই বাড়িঘর ঠিক থাকবে কিনা সেটা কেউ জানে না। তো সেখানটায় তাদের বাড়িঘর রিপেয়ার করা কি ব্যবস্থা হবে? দোষ যদি করে থাকে কর্পোরেশন দোষ করেছে, কর্পোরেশন করা মানে সরকারের ব্যর্থতা। সরকার যদি ব্যর্থতা হয়, তাহলে যাদের ব্যর্থতায় আজ সেই সমস্ত গৃহগুলো বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে,
তাদের জন্য দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে। যত বিধানসভা ভোটের সময় এগিয়ে আসবে তত দেখবেন বিজেপি এবং তৃণমূলের রাজনীতিটা এরকম ভাবেই খাপে খাপ হয়ে যাবে একেবারে। আজকে 8 বছর ধরে 9 বছর ধরে ওখানে কোনো পুরসভা নেই, পুরসভা বিহীন একটা শহর চলছে, তাই নিয়ে বিরোধী দলনেতার কোনো আন্দোলন নেই, কোনো একটা শব্দ নেই। এইগুলোতে বোঝা যায় এই রাজনীতিতে ওই দুটো দলের একে অপরের সুবিধা হচ্ছে, হাওড়ার মানুষের এতে কোনো ভালো হচ্ছে না। এই চাপানুতরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট ঘিরে, যার জেরে স্থানীয় বাসিন্দাদের চোখের জল বাঁধ মানছে না। হাওড়ার বেলগাছিয়ায় ধস বিপর্যয়ের জেরে এই মানুষগুলোকে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নিকাশি ব্যবস্থার হাল এতটাই খারাপ হয়ে পড়েছে যে বিষাক্ত জলে ডুবে রয়েছে গোটা এলাকা। পায়ের গোড়ালি ডোবা নোংরা কালো জল, তার মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। তার মধ্যে দিয়ে চলছে টোটো, সাইকেল। রাতভর পাম্প চালিয়ে পাশের একটি ঝিলে ফেলা হচ্ছে নোংরা জল, তবে তাতেও সমস্যা মেটানো যায়নি। কিছু এলাকায় যে পানীয় জল আসছে তা খাওয়ার অযোগ্য বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কিছু এসছে ভালো জল, দুর্গন্ধ, তার মধ্যেই চালাতে হবে, বাথরুম এখানে যেতে পারবে তো মানুষ। এর পাশাপাশি ধস বিধ্বস্ত এলাকার পরিস্থিতিও আরো খারাপ হয়েছে। নতুন করে বেশ কিছু বাড়িতে দেখা দিয়েছে ফাটল। কোথায় রাখবো কিছু দিমাগ কাজই করছে না, কিছু করা যাচ্ছে না, আমার দিমাগই কাজ করছে না, পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। সোমবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে গিয়ে সমীক্ষা করেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। কন্ডিশন, কতগুলো দেয়াল, তার নাম, তার অ্যাড্রেস, এইগুলো তার সাইন করানো হচ্ছে। ম্যাডাম একটুখানি পিছিয়ে যান ম্যাডাম। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন। আর কি, আর এইচএমসি, এইচএমসির লোকও আসছে। দেখুন ওইটা ব্যাপারটা জেলা কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা সার্ভেটা করছি। সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে, অর্থাৎ নাগরিক প্রতিরক্ষা এবং বিপর্যয় মোকাবিলা কর্মীদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে এই এলাকার যারা রয়েছেন বাসিন্দা, তাদের যিনি পরিবারের প্রধান, তার আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ পরিচয়পত্র এবং ব্যাংকের বইয়ের জেরক্স সংগ্রহ করে রাখতে, বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপনার সঙ্গে রাখুন এবং আপনি আপনার বাড়ির সামনেই থাকুন। সার্ভে শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে আসবে। এলাকারই একটি স্কুলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অস্থায়ী নয়, প্রশাসনের কাছে স্থায়ী সমাধান চাইছেন তারা। আমরা কতদিন স্কুলের মধ্যে থাকবো? এখন স্কুলের তো বাচ্চারা পড়ছে। ধসটা যে আছে, এই গ্যাসের ধসটা যে এখন পর্যন্ত বেড়েই যাচ্ছে, এইটার জন্য যদি আমাদেরকে কোনো সুবিধা করে দিক। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর ভবিষ্যৎ কি, সেটাই এখন বড় প্রশ্ন। হাওড়ার বেলগাছিয়ায় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দারা এখন কার্যত অস্তিত্ব সংকটে। পুরো বাড়িটা ভেঙে চুরে পড়ে গেছে, ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, বয়ে যাচ্ছি না বাড়িতে, সব কিছু পড়ে গেছে। সোমবার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পরে এখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার বাদানুবাদে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। হাওড়ার বেলগাছিয়ার বিপর্যয় এবং হাওড়ায় ভোট না হওয়ার প্রতিবাদে সোমবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বর্তমানে হাওড়া পুরসভার দায়িত্বে রয়েছে প্রশাসক মণ্ডলী। নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 2018 সালে, কিন্তু নানা জটিলতায় হাওড়া পুরসভায় ভোট হয়নি। এখানে প্রশাসন বলে কিছু নেই। 13 সালের পর আর ভোট হতে দেওয়া হয়নি, প্রশাসক দিয়ে চালানো হচ্ছে এবং যখন নির্বাচিত জনপ্রতিনিধি থাকে না তখন এরকমই হয়। 2016 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এরপর 2018-র 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে 2021-এর 12ই নভেম্বর বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। সেই বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে যায় প্রশাসক মণ্ডলীর হাতে। প্রায় 7 বছর ধরে এই টানাপোড়েনে ভোট হয়নি। তার জেরেই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সোমবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েন তারা। পরে বিজেপির একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেয়। এখন একটা শহরের মানুষ এই সমস্যাগুলোকে নিয়ে কার কাছে যাবে? একটা শহরের নাগরিক পরিষেবা মানে বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে পড়েছে, কিন্তু কোনো পুরসভা নেই। আজকে 2025 সালে পশ্চিমবাংলার একটা শহর হাওড়ার মতো এত জনবহুল একটা শহর, এত পুরনো একটা শহর চলছে পুরসভা বিহীনভাবে। যতদিন না ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফয়সলা হচ্ছে ততদিন পর্যন্ত হাওড়ার মানুষ একটা পুরসভা পাবে না। আজকে আমি আজকে এসেছি ভ্যাট দেখতে, আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে। পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো।
পুনর্বিন্যাস করে হাওড়ার 50টি ওয়ার্ডকে 66টি ওয়ার্ড করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, তাই ভোট করানোর ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই।